सबके दिल में प्रीत बसाए तेरी मीठी वाणी हर सो। সুভাষচন্দ্র বসুর জীবনাদর্শ, তার জীবনব্যাপী কর্মকাণ্ড ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক। এ বিষয়ের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি বলে আমার মনে হয়, সুভাষচন্দ্র বসু নিজেকে গড়ে তুলেছিলেন স্বামী বিবেকানন্দের আদর্শে। ফলে স্বামী বিবেকানন্দের আদর্শের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সেইটা কিন্তু সুভাষচন্দ্র বসু আত্মস্থ করে নিয়েছিলেন। সেটা হচ্ছে দেশের যুব সম্প্রদায়কে বুঝতে পারা, তাদেরকে উজ্জীবিত করে তোলা এবং তাদেরকে দেশের স্বার্থে নিয়োজিত করা। সুভাষচন্দ্র বসু যে যুব সমাজের বিষয়টা যে ভীষণ রকমভাবে বুঝতেন, তাদের দাবি, তাদের চরিত্রকে যে তিনি বুঝতেন, এটা তার জীবনব্যাপী কর্মকাণ্ড থেকেই পরিষ্কার। যখন তিনি জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন, সেই সময় আমরা দেখেছি যারা তৎকালীন জাতীয় কংগ্রেসের নবীন প্রজন্ম, তারা ভীষণ রকমভাবে সুভাষচন্দ্র বসুর অনুরাগী ছিল। সুভাষচন্দ্র বসুর যে সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন, সেটা ভীষণ রকমভাবে ছড়িয়ে দিতে পেরেছিলেন তৎকালীন জাতীয় কংগ্রেসের যারা নবীন ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, তাদের মধ্যে। যারা সেই সময় জাতীয়তাবাদী সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী ছিলেন, তারাও সুভাষচন্দ্র বসুকে নিজেদের আদর্শ, নিজেদের মোটিভেটর হিসেবে দেখতেন। যখন তিনি আইনে দায়িত্ব নিলেন, তার আগে তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন। যখন তিনি জার্মানি থেকে সিঙ্গাপুরে এসে রাসবিহারী বসুর কাছ থেকে ক্যাথে সিনেমা হলে যখন আনুষ্ঠানিকভাবে তিনি আইনের দায়িত্ব নিলেন, তারপর থেকে আমরা দেখব আইনের মধ্যে যে সামান্য ফাঁকফোকরগুলো ছিল, সৈন্যদের মধ্যে যে সামান্য বিভেদগুলো ছিল, সেগুলো তিনি অসাধারণভাবে যুক্ত করে দিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের বাইরে থেকে, জার্মানি এবং সিঙ্গাপুর থেকে তিনি যে বক্তব্যগুলো রেডিওর মাধ্যমে ভারতবাসীর কাছে প্রেরণ করেছিলেন, সেখানে আমরা বারবার দেখব তিনি জাতীয় সংহতির কথা বলেছেন, সাম্প্রদায়িক সংহতির কথা বলেছেন। তিনি জার্মানি থেকে যে রেডিও ব্রডকাস্ট করেছেন, সেখানে এর উল্লেখ আছে। আবার সিঙ্গাপুর থেকে যখন তিনি বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন অনেকটাই শেষের দিকে, 1944 সালের শেষের দিকে, তিনি যখন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে রেডিওয় বক্তব্য রাখছেন, তখন অলরেডি ভারতবর্ষের অভ্যন্তরেও একটা সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিচ্ছে। যদিও তখন সেটা সম্পূর্ণভাবে প্রকট হয়ে ওঠে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পর, কিন্তু তিনি ব্যাপারটা আঁচ করেছিলেন। এটাও তার রাজনৈতিক দূরদর্শিতার একটা প্রকাশ। অত দূরে থেকেও তিনি কিন্তু পরিস্থিতির প্রতি খুব ক্লোজ নজর রেখেছিলেন। সেজন্য তিনি বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করেছেন। দেশভাগ বিরোধী কথা 1944 খ্রিস্টাব্দের ব্রডকাস্টেই তিনি উল্লেখ করেছিলেন, যেটা পরবর্তীকালে বই আকারেও ছেপে বেরিয়েছে। তো সেই জায়গা থেকে স্বাধীন ভারতকে পুনর্গঠনের একজন আদর্শ কাণ্ডারি হয়ে উঠতে পারতেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু তিনি ভারতবর্ষের রাজনীতিতে যে ভূমিকা পালন করেছেন, তাতে নিঃসন্দেহভাবে বলা যায় যে 1930-40-এর দশকে, বিশেষত 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল ফিগার ছিলেন সুভাষচন্দ্র বসু। এবং তিনি যে একজন মহান দেশপ্রেমিক ছিলেন, এটা মহাত্মা গান্ধীও স্বীকার করেছেন। দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়ট ইন্ডিয়া হ্যাভ এভার প্রডিউসড, তিনি বলেছেন। যদিও কিছু ক্ষেত্রে তিনি বলেছেন যে তাকে মিসগাইডেড সোল, কোট আনকোট মিসগাইডেড সোল বলে তাকে উল্লেখ করেছেন, কিন্তু তার দেশপ্রেম বিষয়ে কারোর মনেই কোনো সন্দেহ ছিল না। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক আদর্শ ভীষণ রকমভাবে প্র্যাকটিক্যাল এবং প্রাসঙ্গিক, কিন্তু তার রাজনৈতিক দর্শন, আমি আবারও বলছি, ডোন্ট মিস ইন্টারপ্রেট মি, রাজনৈতিক ভাবাদর্শ নয়, রাজনৈতিক দর্শন, দুটো কিন্তু আলাদা জিনিস। রাজনৈতিক ভাবাদর্শগতভাবে তিনি ভারতবর্ষের স্বাধীনতাকামী দেশনায়ক ছিলেন, কিন্তু রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তিনি কিন্তু কিছু ভ্যারিয়েবিলিটি দেখিয়েছেন। তিনি সময়ে সময়ে তার রাজনৈতিক দর্শনকে পরিবর্তন করেছেন, যে কারণে হয়তো ভারতবর্ষের স্বাধীনতার পর একাডেমিক ফিল্ডে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শন নিয়ে তত বেশি আলোচনা করা হয় না। এখনও বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, ইউপিএসসির বিভিন্ন পরীক্ষায় যাদের রাজনৈতিক দর্শন, যেসব দেশনায়কদের রাজনৈতিক দর্শন বিশদে আলোচনা করা হয়, তাদের মধ্যে মহাত্মা গান্ধী রয়েছেন, জওয়াহরলাল নেহরু রয়েছেন, মৌলানা আবুল কালাম আজাদ কিছু কিছু ক্ষেত্রে রয়েছেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শন খুব বেশি
অ্যাকাডেমিক্যালি ডিসকাস নয়, বা এই নিয়ে খুব বেশি রিসার্চ হয়নি, সেই কারণেই অ্যাকাডেমিক্যালি খুব বেশি ইউজ নয়। তার একটা বড় কারণ হচ্ছে তিনি রাজনৈতিক দর্শন প্রয়োজন অনুযায়ী, দেশের স্বার্থ অনুযায়ী, নিজের স্বার্থে নয়, দেশের স্বার্থ অনুযায়ী তিনি পরিবর্তন করেছেন। যখন তার মনে হয়েছে যে ভাবাদর্শগত অবস্থানগুলো নিলে, যে দর্শনগত জায়গায় দাঁড়ালে ভারতবর্ষের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে, ভারতবর্ষের স্বাধীনতার পথ প্রশস্ত হবে, তখন তিনি সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন। সেই কারণে পরবর্তীকালে হয়তো একাডেমিক ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শন সেভাবে আলোচিত হয়নি, কিন্তু আলোচনার স্কোপ কিন্তু রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরও তার প্রাসঙ্গিকতা কিন্তু হারিয়ে যায়নি। শুধু তাই নয়, এই যে সংগ্রামী সত্তা, যে সংগ্রামী সত্তা সারা জীবনব্যাপী সুভাষচন্দ্র বসু দেখিয়েছেন, সেই সংগ্রামী সত্তার যে প্রয়োজন, সেটা তো ভারতবর্ষের সর্বকালের সর্বরকমের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রয়োজন। আমাদেরকে তার জীবৎকালে বা ভারতবর্ষে থাকাকালীন স্বাধীনতা পূর্ব সময় তিনি আমাদেরকে যেভাবে গাইড করে গেছেন, এবং তার বক্তব্যের মধ্যে, তার ভাষণের মধ্যে তিনি ভবিষ্যৎ ভারতবর্ষের যে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা বলেছিলেন, সেইগুলোকে সামনে নিয়ে আসা, সেইগুলোকে নিয়ে ভাবা, সেগুলোকে প্রয়োগের পথে নিয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের কর্তব্য। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যাবর্তন হতো স্বাধীন ভারতে, তাহলে ভারতের স্বাধীনতা পরবর্তী ভবিষ্যৎটা একটু অন্যরকম হতো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সব নাশী, করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা, পুন কমল কনক ধন ধান্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, 63 কোটি নর নারী গো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা। কাণ্ডারি নাহিক কমলার, দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে, নবহর্ষে পুনঃ চলিবে তর